এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। এক কলিয়াড়ি থেকে আরেক কলিয়াড়িতে বদলি হয়ে এসেছি। কয়লা কুঠির ডাক্তার, ভারী ঝকমারির কাজ। খাদের কুলি আমিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছেন সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচড় লেগেছে, ডাক ডাক্তারকে। কোথাও কোনো কুলি মরেছে, সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে দুঃখ করে লাভ নেই। তবে বাসাটি কিন্তু মন্দ নয়। টালি দেওয়া খানচারেক ঘর, সম্মুখে দেওয়া উঁচু ছোট একটুখানি রকের নিচেই উঠান, রান্নার জায়গা। চারিদিকটা বেশ ফাঁকা। ভাবলাম ভালোই হলো। আগে যে কলিয়াড়িতে ছিলাম প্রকাণ্ড কলিয়াড়ি, ছোটখাটো একটা শহর বললেই হয়। চারিদিকে ধোঁয়া আর বস্তি, দম যেন আটকে আসতো সেখানে। এখানে তাহলেও একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজারবাবু বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা জমিয়ে রাখা ভালো। বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম। কালো রঙের ভুঁড়িওয়ালা বেঁটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। গোঁপগুলি নিচের দিকে বেঁকে গেছে। মুখের পানে একদৃষ্টে তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আপনি নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক। কি আর বলবো। ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন, চলুন তবে, ওই দিক দিয়ে যায়, আপনার সঙ্গে গল্প করাটাও হবে। বলেই তিনি পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করেছেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্যেও তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে মাইল খানেকের মধ্যেই একটা গ্রামে। সন্ধ্যার আগেই রোজ তাকে বাড়ি পৌঁছতে হয়। কোনো কথাই আমি তাকে জিজ্ঞাসা করিনি, তবুও তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, দেখুন, এখানকার নিয়মই হচ্ছে তাই। আপনিও যেন সন্ধ্যার পর আর বাসা থেকে না বেরোন। নতুন মানুষ, জানেন না তো, তাই সাবধান করে দিলাম। বললাম, কেন? বলতেই তার সেই কালো গোঁফের জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম তিনি একটুখানি হাসলেন। বললেন, জিজ্ঞেস করবার কিছু নেই, বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূত বিশ্বাস করেন? বললাম, না, কেন বলুন তো? এই মরেছে, চারিদিকে ভূত মশাই। কলিয়াড়িটা ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে। সন্ধে হলে এতল্লাটে আর কোনো মানুষ দেখতে পাবেন না। ছাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে। রাত্রের কাজ তো একরকম উঠেই গেছে। অন্ধকার রাত্রে কতদিন দেখবেন, কি ভীষণ ব্যাপার। ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, হাত চলছে, ঘন্টা বাজছে। ট্রাম লাইনের উপর ঘর 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 করে কয়লার গাড়ি ঠেলার শব্দ পাচ্ছেন। কিন্তু কাছে গিয়ে দেখুন, সব চুপ, কেউ কোথাও নেই। সন্ধ্যায় হয়তো দেখলেন দ্বীপ ওই কয়লার একটা গুঁড়ো পর্যন্ত নেই। সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগান কয়লা গাদা হয়ে গেছে। বললাম, তাহলে তো ভালো বলতে হবে, ভূতগুলো খুব উপকারী বলুন। ভদ্রলোক আবারই তেমন দাঁত বার করে একবার হাসলেন। বললেন, তা বললে হবে কি, খুন জখম যে লেগেই আছে। এমন মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন হচ্ছে। আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচেই হতো। গত 2 বছর ধরে ভূতগুলি দেখছি উপরেই উঠে এসেছে। এই ধরুন আমার আপিসের খাতাপত্র, আজ ঠিক যেমনটি রেখে তালাবন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখবো সব ওলট পালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একেবারে তছনছ কাণ্ড কারখানা। তবে নষ্ট কিছু করে না, এই যা আজকাল আমাদের গা সওয়া হয়ে গেছে। আমি হেসে জিজ্ঞাসা করলাম, তাই বুঝি বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়ই। একদিন যা কাণ্ড হয়েছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউরে উঠবে। থাক, আজ আমার দেরি হয়ে যাচ্ছে, আর একদিন বলবো। এখন চলি, নমস্কার। বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আরেকটি নমস্কার করে ডান দিকের রাস্তা ধরলেন। ম্যানেজারবাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা কী সব শুনছি আপনার কলিয়াড়িতে, এসব কি সত্য? এরই মধ্যে শুনে নিয়েছেন তাহলে? বললাম, শুনেছি, কিন্তু ভূত আবার কি? আমার তো বিশ্বাস হয় না কোনোদিন। ঘাড় নেড়ে ম্যানেজারবাবু বললেন, কিছু নয়,
তবে খাদের অবস্থা বড় খারাপ। টালগুলি অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে টাল থেকে পাথর খসে পড়ে, লোকজন প্রায়ই মারা যায়। কিছুদিন আগে, না কিছুদিন আগে কেন, অনেক দিন আগে, আমি তখন এখানে ছিলাম না। সিপারন নদীতে সে বছর ভয়ানক বান হয়। বানের জল এত বেশি বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ে খাদের মুখে। টানেলের পথে হুড় হুড় করে জল ঢুকতে থাকে। তাকে আর রুখবে কে? দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে। লোকগুলিকে বাঁচাবার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুদিন ধরে ক্রমাগত জল ঢুকছে। 3 দিনের দিন বান যখন কমলো, খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে গিয়ে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের যেখানে সেখানে মরে পড়ে আছে। সেই থেকে লোকের ধারণা হলো যে অতগুলি লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে, ভূত সেখানেই আছে। এই বলে তিনি খুব জোরে হো হো করে হেসে উঠলেন। আমিও হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, আহা, অতগুলো মানুষ কোনো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতো হাহাকার করে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো বাবা মা আছে, খাদের ওপরে কুলি ধাওড়ায়, কারো ছেলে, কারোর মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী পুত্র। চুপ করে ভাবতে গিয়ে মুখের হাসি আমার মুখেই মিলিয়ে গেল। সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সামনে দেখতে পেলাম। গল্প করতে করতে সন্ধে হয়ে গেছিল। ম্যানেজার বাবুর চাকর আমাদের কাছে লণ্ঠন দিয়ে গেল। উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন, একটু চা খেয়ে যান ডাক্তারবাবু। চা খেয়ে তার কাছ থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। ম্যানেজার বাবু বললেন, বরং আলো নিয়ে চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক। ভাবলাম তিনি হয়তো ভেবেছেন ভূতের ভয়ে রাস্তায় যদি আমার কিছু বিপদ আপদ হয়। এসে বললাম, না না, তার দরকার নেই, ভূতের ভয় আমি পাই না। তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন। ফটক পেরিয়ে বাইরে যখন পথে এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারে তখন চারিদিক কেমন থমথম করছে, কোনো জনমানবের সাড়া শব্দ নেই। মাথার ওপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা পুরো তারায় ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের ওপর দিয়ে এগিয়ে চললাম। বাসাটা নেহাত কাছে নয়, পথের পাশে 2-3টে কুলি ধাওড়া পেরিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপরেও খানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে তৈরি ছোট একটি পথ। তারই কিছু দূরে এগিয়ে গিয়ে বাঁহাতি একটা পোড়া বাড়ির মতো ভাঙা বাড়ি। সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট 2 হাঁটলেই আমার বাড়ির দরজায় পৌঁছানো যায়। কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের সরু একফালি পায়ে চলা পথের ওপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের কুলিধাওড়ার সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে, তার চিৎকার তখনও থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার ওপর খড়মড় শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সামনে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যি আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞাসা করতে যাচ্ছি, তার আগেই লোকটা আমার আরও একটুখানি কাছে সরে এসে বলল, ডাক্তারবাবু, তুই একবার আয় আমার সঙ্গে। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? সে বললে, ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার, তুই যদি না যাবি তো ছেলেটা মরে যাবে কিনে, তুই আয়। কি হয়েছে তোর ছেলের? বললে, তা তো জানি না বাবু, তুই দেখবি চল, আবার তোকে আমি ঘরের কাছে দাঁড়াই দিয়ে যাব। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা হয়তো এক্ষুনি কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না, বললাম চল। বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম। সে আমার আগে আগে চলতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তোর নাম কি? বললে, আমার নাম টুইলা মাঝি। বললাম, কত দূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছেই একটা খোড়ো ঘর দেখিয়ে দিয়ে বলল, ওইখানে। চুপ করে পথ আর কত চলি, তার সঙ্গে কথা কইতে আরম্ভ করলাম। খাদে বুঝি তুই কয়লা কাটিস? হুঁ বাবু। কটি ছেলে তোর? ওই একটি। ছেলেটি কত বড়? তা অনেক বড় বটে কিনা। তবু ক বছরের? কে জানে, তা অত সব জানি না আমি। এমনি সব নানান কথা কইতে কইতে পথ আমরা চলেছি তো চলেছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলি সে আমায় দেখিয়েছিল, যতই এগিয়ে যাই মনে হয় সেগুলো আরও দূরে সরে যাচ্ছে। বললাম, এ কি রে টুইলা,
কাছে বলছিলি যে? টুইলা বললে, ও বাবু, কাছে লয় তো কি? কিন্তু পথ যেন আর ফুরোয় না। ছেলেটা তোর কি হয়েছিল প্রথমে? টুইলা চুপ করে রইল। প্রথমে হয়েছিল কি রে? হ্যাঁ, টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিল। বললে, খাদে বান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবু সেই বানের কথাটা মনে পড়ল। বললাম, কখন রে? সে তো অনেক দিন। টুইলা বললে, অনেক দিন তো বাবু। বললাম, তারপর? আমরা তখন অনেক লোক ছিলাম খাদের ভিতরে, কয়লা কাটছিলাম। বললাম, সেখান থেকে কেউ তো বাঁচেনি শুনলাম, তুই বাঁচলি কেমন করে? টুইলা আর জবাব দেয় না। এবার আবার কেমন যেন মনে হতে লাগলো। বললাম, হ্যাঁ রে টুইলা, শুনেছি নাকি এখানে খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। অন্ধকারে ভাবলাম কালো মানুষ, হয়তো খানিকটা এগিয়ে গেছে তাই দেখতে পাচ্ছি না। ডাকলাম, টুইলা, কিন্তু কোথায় টুইলা? এদিক ওদিক আগে পিছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে দিকচিহ্নহীন অন্ধকার আর ঝিঁঝি পোকার ডাক। মাথার ভিতরটা চঞ্চল করে উঠল। সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে। পিছন ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে আমি যাব কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট, গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ যে চলেছি কিছুই আমার মনে নেই। রাত্রির অন্ধকার কেটে গিয়ে চারিদিক যখন ফর্সা হচ্ছে, দেখি তখনও আমি পথ চলছি। শরীরে তখন আমার আর শক্তি নেই। নিতান্ত কেমন যেন মরিনি বলেই বেঁচে আছি, এমনই আমার মনে হতে লাগলো। দূরে কতগুলি লোক আসছে দেখে সেখানে সেই পথের ধারেই আমি বসে পড়লাম। কিন্তু কাউকে যে আর বিশ্বাস হয় না। এরাও ভূত নয় তো? প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়া গাঁইতি কাঁধে নিয়ে খাদানে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞাসা করলাম, আরে ডোমরানা কোন দিকে? একজন বললে, সেই হেতা কোথা বাবু? ওই যে চিমনি দেখছি সেইখানে। সর্বনাশ! উঠে দাঁড়ালাম। প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে বাসায় যখন ফিরলাম, দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত ঘুমায়নি। অপরিচিত জায়গা, কাকেই বা কি বলবে? ভগবানের ওপর নির্ভর করে সবাই তখন হাঁ করে পথের পানে চেয়ে আছে। পাছে ওরা ভয় পায়, তাই কাউকে কিছু বলিনি। বললাম, মরণাপন্ন একটি রুগীর কাছে সারা রাত আমায় জাগতে হয়েছে বলেই সেখান থেকে আমায় বদলি করবার জন্যে কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার এক দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম আমার পক্ষে যাওয়া অসম্ভব। ম্যানেজার বাবুকে দয়া করে এখানে একবার আসতে বলো। আলো হাতে 2জন চাপরাশি সঙ্গে নিয়ে নিজেই এলেন তিনি। হাসতে হাসতে বললেন, ভূতের ভয় বুঝি? সেদিনের সেই টুইলার কথাটা আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম, না তা নয়, খাদের নিচে তো এখানে কেউ কাজ করে না রাত্রেবেলা, তবে মরলো কেমন করে? ম্যানেজার বললেন, কিছু কয়লার দরকার ছিল, তাই ডবল হাজিরা দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম। পুলিশে খবর পাঠিয়েছি, তার আগে চলুন একবার দেখে আসতে হবে। অনেকগুলো লোকজন সঙ্গে নিয়েও ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম। কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঁথির মুখে। সেইখানে কয়লার চাবড়া মাথায় পড়ে লোকটা মরেছে। মরবার পর তার মৃতদেহ সেখানেই ফেলে রেখে লোকজন উপরে উঠে এসেছিল। ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মাল কাটার সর্দারকে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা টানেলের মাঝখানে। সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা তার নেই। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঁথির কাছেই রেখে দিয়ে আমরা উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত আমাদের তা উপরে তোলবার উপায় নেই। অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলে থাকতে রাজি হলো না। ম্যানেজারবাবু নিজে আমায় বাসায় পৌঁছে দিয়ে গেলেন। বললেন, পুলিশ এলে আমাদের আবার খাদে নামতে হবে। রাত্রি তখন কত ঠিক মনে নেই। পুলিশ এসেছে। আবার আমরা খাদের নিচে নেমে গেলাম। এবার আমাদের সঙ্গে
আর বেশি লোক গেল না, যেতে চাইল না। ম্যানেজারবাবু হেসে বললেন, পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে, আর ভাবনা কি, ভূতের তো পুলিশের ভয় আছে। ম্লান হাসি হেসে খাদে নেমে গেলাম। যা থাকে কপালে, একে রাত্রের অন্ধকার, তাই আবার কালো সেই পাতালপুরি। তবে আমাদের সঙ্গে আলোও ছিল প্রচুর, প্রত্যেকের হাতেই একটি করে সেফটি ল্যাম্প, পুলিশ ইন্সপেক্টরের হাতে টর্চ। আগে আগে যাচ্ছে মাল কাটার সর্দার, কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সেখানে নেই, খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার ওপর জমাট বেঁধে রয়েছে। এ ওর মুখ চাওয়াচাই করে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই, চারিদিক নিস্তব্ধ। খাদের চাল থেকে কোথাও খুটখুট করে ছোট কয়লার টুকরো খসে পড়ছে, কোথাও বা জল পড়ার শব্দ পাচ্ছি। কি করা যায় ভাবছি। ইন্সপেক্টর বাবু বললেন, আসুন, এদিক ওদিক খোঁজ করে দেখি। আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু আমরা বিশ্বাস না করে যাই কোথায়? এর আগের বারেও তো এমনি হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বাবু বেশ সাহসী লোক, টর্চের আলো ফেলতে ফেলতে তিনিই সবার আগে চললেন। সবার পেছনে যেতে আমার ভয় করছিল। কোনো রকমে পাশ কাটিয়ে কৌশল করে কাউকে জানতে না দিয়ে ফস করে আমি এক সময় সবার মাঝে গিয়ে ঢুকলাম। খোঁজার আর অন্ত রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে চলেছি, হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অবঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন করে চেঁচিয়ে ওঠে, এও যেন ঠিক তেমনই একটা গোঙানির শব্দ, একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে। আমরা তো সব চমকে উঠে শিউরে খানিকটা পিছু হটতে গিয়ে এ ওর গায়ে লাগালাম ধাক্কা। ভয়ে আমি ম্যানেজার বাবুকে তখন জড়িয়ে ধরেছি প্রায়। সর্বাঙ্গ শিরশির করে পায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচবার হয়তো কোনো আশা নেই। ইন্সপেক্টর বাবু অত সাহসী লোক, টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহের বুকের ওপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বাপ বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে। আমি পড়লাম ম্যানেজারের গায়ে। ম্যানেজার দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। এমনি করে সবাই মিলে আমরা হুটোপুটি করছি। এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতের টর্চটা গেল নিভে। অনেক টেপাটিপি করেও কিছুতেই আর জ্বালানো গেল না। তারপরেই একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করলো। প্রাণের আশা তখন একেবারে ছেড়ে দিলাম। কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে পরামর্শ করলাম, যেমন করে হোক দেশলাই জেলে জেলে সুড়ঙ্গের দেওয়াল ধরে চলুন ফিরে যাই। এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। সর্দার বললে, চল, আমি পথ চিনি কেনে, দে একটা জলা কাঠির বাস্ক দে আমার হাতে। আমার পকেটে দেশলাই ছিল, কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম। কিন্তু ফস করে সর্দার যে কাঠিটা জ্বেলেছে তারই সেই সামান্য আলোকে দেখলাম কিম্ভূত কিমাকার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুড়ঙ্গের পথ আঁকলে বলে উঠল, যাবি কুত্থা? ছেলেকে আমার বাচ্চা তা বাদেই করতে যাবি। ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার। চট করে সেটা বার করে তিনি ধাঁ করে গুলি চালালেন। ভীষণ আওয়াজ, কানে আমাদের তালা লেগে গেল। কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠেছেন, গেলাম গেলাম, ওরে বাবারে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ভূতে মানুষে মারামারি। ইন্সপেক্টরের গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যেন তাকে আমাদের কাছ থেকে খানিক দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ঝটপট করতে করতে হঠাৎ সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি আর, চালা দেখি কেমন মরদ। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস বানে ডুবোয় জলের ভিতর ঠিক ইঁদুর মরা করে। আমার ছেলেটাও ছিল, আবার তাকেও মেরে দিলি। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। কই তোদের ম্যানেজারটা কই? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন, তুই বাবা, আমার ছেড়ে দে বাবা, আমার কোনো দোষ নেই।